আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। আজ আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কিভাবে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাই বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমরা জানি শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, বলা হয়ে থাকে শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু আজ এই শিক্ষাই আমাদের দেশের গলার কাটা হয়ে উঠেছে। সেটা কীভাবে তা আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি। বর্তমানে আমাদের দেশের অধিকাংশ শিক্ষকের নৈতিকতার বিসর্জিত হয়েছে, অর্থাৎ অধিকাংশ শিক্ষক অর্থ উপার্জনের নিমিত্তে তাদের নীতি নৈতিকতা বিসর্জন দিয়েছেন। যেমন স্কুলে সঠিকভাবে ক্লাস না করিয়ে কোচিং করানো হচ্ছে, অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে। তারপর কোনো শিক্ষার্থী যদি এসএসসি পাস করে বা এসএসসি পাস করে, সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে তার সনদ বা মার্কশিট আনতে গেলে তার কাছ থেকে টাকা রাখা হচ্ছে জোর করে, এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে ভর্তি ফির নামে অন্যায়ভাবে একটি ফি প্রত্যেক শিক্ষার্থীর উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আসলে ভর্তি ফি কেন নেওয়া হয়? ভর্তি ফি নেওয়া হয় মূলত ছাত্রদের নাম রেজিস্টার খাতায় ওঠানোর জন্য। রেজিস্টার খাতা এবং কলমের মূল্য, খাতা এবং কলমের মূল্য পূরণ করার জন্যই ভর্তি ফি নেওয়া হয় বা নেওয়া উচিত। কিন্তু আমাদের দেশে সেটি এখন আর হচ্ছে না। এখন এক একজন শিক্ষার্থীর কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে অন্যায়ভাবে। কিন্তু একটি খাতা আর কলম কিনতে যদি 300 টাকা প্রয়োজন হয়, আর যদি 100 জন শিক্ষার্থী থাকে, তাহলে বড়জোর একজন ছাত্রছাত্রীর কাছ থেকে 30 টাকা করে নেওয়া যেতে পারে। সেখানে হাজার হাজার টাকা নেওয়ার কোনো প্রশ্নই আসে না। দ্বিতীয়ত, যখন একজন শিক্ষার্থী অনার্স অর্থাৎ স্নাতক পর্যায়ে অধ্যয়ন শুরু করে, তখন তার এই বিড়ম্বনার মাত্রা আরও বেড়ে যায়। কিভাবে সেটি হচ্ছে, অনার্সে প্রত্যেক বছর আলাদাভাবে ভর্তি হওয়া লাগে, তার জন্য অতিরিক্ত ফি গণনা করা লাগে। যেমন ধরুন, আমরা যে ভর্তি হয়েছি, আমাদের প্রায় সেখানে 4000 টাকা খরচ হয়েছে, এবং আমরা সরকারি কলেজে ভর্তি হলেও সেখানে আমাদের প্রত্যেক মাসে একটি নির্দিষ্ট পরিমাণ বেতন হিসেব করে অতিরিক্ত টাকা সেখানে যোগ করা হয়েছে। তাই অনতিবিলম্বে এই অসৎ পন্থা বন্ধ হওয়া উচিত। যদি এগুলো বন্ধ না হয়, তাহলে কি হবে? তাহলে শুধু তো গেল ভর্তি ফির ব্যাপার, এরপর আসে পরীক্ষায় অতিরিক্ত পরিমাণে ফি নির্ধারণ করা হচ্ছে। যেখানে একটি পরীক্ষা সম্পন্ন হতে 150 থেকে 200 টাকা হলেই যথেষ্ট হতো, সেখানে সেই পরীক্ষা সম্পন্ন করতে বোর্ড অতিরিক্ত টাকা নির্ধারণ করছে। তারপর যাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, তাদের বাড়তি বিড়ম্বনায় পড়া লাগে। সেটি হচ্ছে প্র্যাকটিক্যাল খাতা লেখা, প্র্যাকটিক্যালে মার্ক কম পাওয়া। প্র্যাকটিক্যালে খাতা লেখার নিয়ম আসলে কী হওয়া উচিত? যে ক্লাসে প্র্যাকটিক্যাল ক্লাস হবে শ্রেণীকক্ষে, সেই ক্লাসের যে নোট শিক্ষার্থীরা করে রাখবে, সেটি হবে প্র্যাকটিক্যাল খাতা। কিন্তু আমাদের দেশে তা হয় না। আমাদের দেশে একজন শিক্ষার্থী নিজ উদ্যোগে খাতা ভরাট করে লিখে আনতে হয়। ক্লাসে সেইভাবে প্র্যাকটিক্যালি খাতা কলম সহকারে করানো হয় না, এবং শিক্ষকগণ যেভাবে পারেন ছাত্রছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করার চেষ্টা করছেন, যা মোটেই ভালো হচ্ছে না। অনেক শিক্ষক এই কারণে শিক্ষার্থীদের উপর রাগান্বিত হচ্ছেন যে শিক্ষার্থীরা তাদের কাছে কোচিং করছে না। এটি একটি সমস্যা। আর তারপর আছে শিক্ষা সফর। যারা শিক্ষা সফরে না যাচ্ছে, প্র্যাকটিক্যাল পরীক্ষায় তাদেরকে
প্রয়োজনীয় মার্ক দেওয়া হচ্ছে না, তাদেরকে তাদের স্থান অনুযায়ী মূল্যায়ন করা হচ্ছে না। এটি একটি ঘোরতর অন্যায়। শিক্ষকরা, সম্মানিত শিক্ষকবৃন্দ, তারা অবশ্যই সম্মানের পাত্র, সম্মানের দাবিদার, কিন্তু তারা নিজেরাই নিজেদের সম্মানের স্থান থেকে সরে যাচ্ছেন, যা দেশের জন্য অকল্যাণকর। তাই আমি সকল সম্মানিত শিক্ষকবৃন্দকে আমি অনুরোধ করি যে আপনারা আপনাদের সম্মানের জায়গাটি ধরে রাখুন। তা না হলে কত বছর আপনারা চাকরি করবেন, তারপরে তো আপনাদের অবসরে যাওয়া লাগবে, আপনাদেরও তো ছেলে মেয়ে হবে, তাদের কি হবে? তারাও তো এই অন্যায়ের শিকার হবে, তখন কি হবে? আর আমরা মানুষ যত যাই করি না কেন, আমাদের একজন স্রষ্টা আছে, তাই মানুষের সাথে জুলুম করে কখনোই পার পাওয়া যায় না। আজ যে সকল শিক্ষকবৃন্দ তাদের শিক্ষার্থীদের সাথে জুলুম করছেন, অন্যায় করছেন, এর ফলাফল তাদের ছেলেমেয়েদের উপরে গিয়ে পড়বে। তাদের সবচেয়ে দুর্বলতম স্থান যেটি, সেখানে যেয়ে পড়বে। আর আল্লাহই সবচেয়ে ভালো জানেন কার দুর্বল স্থান কোনটি। তাই এভাবে যদি চলতে থাকে, তাহলে একজন শিক্ষার্থী যখন হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়ালেখা শেষ করবেন এবং তারপর চাকরি পাওয়ার পিছনে আবার হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করবেন, অতঃপর যখন তিনি কর্মক্ষেত্রে যাবেন, তখন তার মাথায় নৈতিকতা বলে আর কিছুই থাকবে না। সেও এভাবে অন্যায়ের সাথে জড়িয়ে পড়বে। শেষমেশ পুরো দেশটাই অন্যায়ের ক্ষেত্র হিসেবে পরিগণিত হবে, অন্যায়ের অভয়ারণ্যে পরিণত হবে। তাই সকলকে অনুরোধ করি, দয়া করে দেশের স্বার্থে অন্যায় থেকে সরে আসুন এবং দেশ পুনর্গঠনের জন্য নিজেকে সৎ হিসেবে প্রতিষ্ঠিত করুন। যদি কারো হক নষ্ট করা হয়, তা আল্লাহ ক্ষমা করেন না, যতক্ষণ না যার হক নষ্ট করা হয়েছে সে ক্ষমা না করে। তাই কারো হক নষ্ট করে কখনোই পার পাওয়া যাবে না। আজ হোক বা কাল হোক, দুনিয়ায় ন্যায় হোক না হোক, কিয়ামতের দিন তা শোধ করাই লাগবে। তাই আমি সকলকেই অনুরোধ করি, সম্মানিত শিক্ষকবৃন্দকে বিশেষভাবে অনুরোধ করি যে আপনারা আপনাদের সততার জায়গা থেকে সরে যেন না, আপনারা আপনাদের সম্মানের জায়গাটি ধরে রাখুন এবং শিক্ষকদের জীবন সঙ্গী যিনি বৈবাহিক সূত্রে, তাদেরকেও অনুরোধ করি তারা যেন শিক্ষকদেরকে অতিরিক্ত মানসিক চাপের মধ্যে না রাখেন, যাতে করে শিক্ষকরা যেন অন্যায়ের দিকে পা বাড়াতে বাধ্য না হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক শিক্ষক বাড়িতে ঝামেলার পরিস্থিতিতে শিক্ষাক্ষেত্রে আসেন এবং শিক্ষার্থীদের সাথে অন্যায় আচরণ করেন। তাই আমি শিক্ষকদের জীবন সঙ্গীদেরকে সম্মানের সাথে অনুরোধ করছি যে আপনারা শিক্ষকদেরকে সাহায্য করবেন, যেন তারা প্রফুল্ল মনে শিক্ষাক্ষেত্রে এসে শিক্ষার্থীদের পাঠদান এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে পারেন। আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ।